আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। পয়লা মে ছিল বুদ্ধ পূর্ণিমা। এটি গৌতম বুদ্ধের 2588তম জন্মজয়ন্তী, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শান্তির প্রতীক। এই পবিত্র দিনে বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ তিনটি প্রধান ঘটনাই স্মরণ করা হয়, যা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বরাক উপত্যকার একমাত্র বৌদ্ধ শান্তি বিহার বদরপুরী, এখানেও শনিবার সারাদিন ব্যাপী ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। এদিন বৌদ্ধ শান্তি বিহারে সকালে পতাকা উত্তোলনের পর শুরু হয় পূজা অর্চনা। এরপর আয়োজিত হয় বদরপুর বৌদ্ধ শান্তি বিহার ও বরাক ভ্যালি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ববরণ বড়ুয়ার সভাপতিত্বে একটি ধর্মালোচনা। এতে অংশ নেন উপস্থিত ভক্তদের অনেকেই। প্রথমে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীতশিল্পী অনিতা বড়ুয়া বলেন, আজ বুদ্ধ পূর্ণিমা 2088তম চলছে। ভারতবর্ষে এবং বিদেশে প্রত্যেক জায়গায় আজকে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করা হচ্ছে। আজকের দিনটি আমাদের বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, যেহেতু সবাই জানে আমাদের ভগবান বুদ্ধ এই দিনে জন্ম নিয়েছিল, এই একই দিনে নির্বাণ গিয়েছিলেন। তাই আমাদের বৌদ্ধ জাতিদের জন্য আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ। তবে আমি বৈশাখী পূর্ণিমার সঙ্গে বলবো, আমাদের যারা আমাদের ভান্তেরা আচার বলবো, আমি শুধু আমাদের যে বুদ্ধ জাতিদের এবং আমাদের বড়ুয়াদের, আমাদের সিং বুদ্ধিস্টদের কয়েকটি কথা আমি বলবো। যেহেতু বৈশাখ মাস যখন ঢুকে, বৈশাখ মাসের আগের দিন থেকে আমাদের উৎসব আরম্ভ হয়ে যায়। সেটা এখানে অনেকে জানে। অনেকের মধ্যে প্রথম আমি বলবো, এখানে আমাদের সুরেনকান্তি বড়ুয়া আজকে এখানে নেই, ওনার ছেলে দেশনা দিচ্ছেন, সবাইকে বুঝাচ্ছেন, আশীর্বাদ করি তাকে। তবে আমাদের জানা দরকার বৈশাখ মাসটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের আগের দিন আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে বেশি এই গুরুত্বটা যে চাকমা সম্প্রদায়ের মানুষ, তারা এটাকে ধরে রেখেছে। তবে বৈশাখী পূর্ণিমার আগের দিন আমাদের বিহু হয়, আমরা ফুল বিহু বলি। ফুল বিহু জানেন কি আপনারা? চাকমারা বলে বিজু বিহু, আমরা বলি ফুল বিহু বড়ুয়ারা। তো যেখানে বড়ুয়া সম্প্রদায় বেশি আছে সেখানে চলে এটা। ওই দিন ফুল তুলে, ফুলের মালা গেঁথে বাড়িতে সাজায় এবং সব মহিলারা ছেলেরা মিলে ফুলের ডালা নিয়ে নদী, আমাদের যেমন বরাক নদী আছে, প্রচুষণ করে গিয়ে নদীতে ফুল পাতি দান করে। এত সুন্দর, হয়তো অনেকে দেখেন মোবাইলে, আমার মনে হয়। তো এটা কিন্তু আমাদের, আমরা এটা করতে পারি না। এখানে কেন করতে পারি না আমরা জানি না। তা আমার কথা এটা বলার একটাই কারণ, যেটা আমরা আগামী দিন থেকে করা দরকার এবং করব। আমরা থাকি না থাকি, যেমন আমার বিশ্ববরণ বুড়া বলেছে আমরা এইবার আছি, নাও থাকতে পারি, কিন্তু বাকিরা তো থাকবে না। তারা জানা থাকতে হবে যে এটা আমাদের কালচার, বুদ্ধিস্ট কালচার আমাদের। তা আমি বৌদ্ধ জাতি, আমি বড়ুয়া বললে হবে না, জানতে হবে। তারপরে পয়লা বৈশাখের দিন আমরা মন্দিরে আসি, বুদ্ধকে পূজা দিই, বুদ্ধের জন্য খাওয়া নিয়ে আসি, নানা রকম আমাদের লাবণ টাবণ আমরা করি। কিন্তু এইখানে পয়লা বৈশাখের দিন কজন আসে না। জ্ঞানেশ্রী সিংহ। বুদ্ধ বলতে আমরা আবার বুদ্ধকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একজন হচ্ছেন সম্যক সম্বুদ্ধ, আরেকজন হচ্ছেন প্রচ্ছেক বুদ্ধ, আরেকজন হচ্ছেন শ্রাবক বুদ্ধ। তো সম্যক সম্বুদ্ধ এবং শ্রাবক বুদ্ধ, ওনারা দুজনেরই কোনো শিষ্যত্ব গ্রহণ করেন না, ওনাদের কোনো আচার্য থাকে না, ওনারা নিজে নিজেই বুদ্ধত্ব প্রাপ্তি করেন। তো শ্রাবক প্রচ্ছেক বুদ্ধ এবং সম্যক সম্বুদ্ধের মধ্যে
একটা পার্থক্য আছে, সম্যক সম্বুদ্ধ ধর্ম প্রচার করেন, কিন্তু প্রত্যেক বুদ্ধ যারা ওনারা নিজে নিজে বুদ্ধত্ব প্রাপ্তি করেন, সেটা হয় আবার বুদ্ধ শূন্যকালে। বুদ্ধ একটা আছে বুদ্ধ, মানে বুদ্ধের অব্দ থাকে, যে বুদ্ধ চলাকালীন একটা অব্দ থাকে। তো সেই সময়টাতে আমাদের বুদ্ধের যেটা, মানে আমাদের যেটা গৌতম বুদ্ধের যেটা সময়, উনি বলে গেছেন যে 5000 বছর। তো বুদ্ধ শূন্যকালীন অবস্থায় প্রত্যেক বুদ্ধর আবির্ভাব হয়। তো প্রত্যেক বুদ্ধ যিনি হন, উনি ধর্ম প্রচার করেন না। আর শ্রাবক বুদ্ধ হচ্ছে আমাদের যারা অরহত ভিক্ষু, অরহত যারা হয়েছেন, ওনারাও বুদ্ধ, কিন্তু ওনারা সম্যক সম্বুদ্ধকে অনুসরণ করে বুদ্ধত্ব প্রাপ্তি করেন। তো এই হচ্ছে বুদ্ধর তিনটা দিক। তো একটু রাজকুমার সিদ্ধার্থ সম্পর্কে বলে নিই। রাজকুমার সিদ্ধার্থ যখন কপিলাবস্তুতে রাজা শুদ্ধোধনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, তো সেখানে 4টা নিধি কুম্ভ অটোমেটিক এসে গিয়েছিল রাজা শুদ্ধোধনের কোষাগারে। সে নিধি কুম্ভগুলো কখনো শেষ হয় না। যেভাবে আমরা শিবুলির কাছে একটা অক্ষয় পাত্র দেখতে পাই, সেভাবে সেটাও অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, যে ভগবান বুদ্ধ সিদ্ধার্থ যখন কপিলাবস্তুতে রাজা শুদ্ধোধনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে 4টা নিধি কুম্ভ সৃষ্টি হয়েছিল। আর যেই মহা অভিনিষ্ক্রমণ বলে, যেদিন তিনি এই রাজগৃহ পরিত্যাগ করেছিলেন, সেই 4টা নিধিকুম্ভ অটোমেটিক্যালি মানে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সভাপতি বিশ্ববরণ বড়ুয়া বলেন, আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উৎসবটা আমাদের বৌদ্ধ জাতির কাছে এক বিশেষ মাইনে রাখে। তার কারণটা হচ্ছে, আমাদের এই ভারতবর্ষে বা পৃথিবীতে অনেক মনীষীরা রয়েছেন, আমরা জানি। কিন্তু আমাদের এই ভগবান গৌতম বুদ্ধের যে বুদ্ধ পূর্ণিমা উৎসবটা, জ্ঞানশ্রী সিংহ মহাশয় বলে গেছেন, ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব আমরা বলে থাকি। আর এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব বলার কারণটা হচ্ছে, যেটা জ্ঞানশ্রী বলে গেছে তা আমাকে আবার বলতে হচ্ছে, যে এই একই দিনে, অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার দিনে কুমার সিদ্ধার্থের জন্ম হয়েছিল, এবং জন্ম হওয়ার পরে উনি বড় হয়ে যখন জ্ঞান লাভ করলেন, অর্থাৎ বুদ্ধত্ব প্রাপ্ত করলেন, তখনও সেই একই দিনে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে উনি জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং উনি দেহত্যাগ করেছিলেন। আচ্ছা, ভগবান গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন আমরা জানি সবাই, কুশীনগর। আচ্ছা, এটা ব্যাপারে পড়ে আসছি আমি। তো ওই একই দিনে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনেই ভগবান বুদ্ধদেব ওনার দেহ রেখেছিলেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন বা নির্মাণ পেয়েছিলেন। তাই আমরা এই বুদ্ধ পূর্ণিমা উৎসবকে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব বলে থাকি। এবং এই কারণেই আমাদের বৌদ্ধদের কাছে, পৃথিবীর বৌদ্ধদের কাছে আমাদের এই আজকের বুদ্ধ পূর্ণিমা উৎসব এক বিশেষ মাইনে রাখে। 2রা মে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন। এদিন শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ পার্ক রোডের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে আয়োজন করে বাংলা সিনেমার বিশ্ববিখ্যাত প্রসঙ্গ ঋত্বিক ও সত্যজিৎ শীর্ষক এক আলোচনা সভার। এতে নির্ধারিত 2 বক্তা ছাড়াও শিশু শিল্পীরা পরিবেশন করে সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্রের গান। এরই এক ঝলক শোনা যাক।
শুরুতে মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আজকের বাঙালি মানুষ সত্যজিৎ রায়কে বাচ্চারাও জানে, কবি গাইন বাঘা বাইন সব বাচ্চারা জানে, শিশুরা জানে। একজন বিখ্যাত চলচ্চিত্রকার যিনি অস্কারও পেয়েছিলেন, তার সম্পর্কে আমরা আজকে এখানে শুনব। এবং ঋত্বিক ঘটক আপনারা এখানে অনেকেই আছেন যারা মেঘে ডাকা তারা হয়তো দেখেছেন, অন্য সিনেমা কমল গান্ধার দেখেছেন। একজন বিখ্যাত চলচ্চিত্রকার, পৃথিবীর খ্যাত চলচ্চিত্রকার, তার সম্পর্কে এখানে আলোচক আছেন অধ্যাপক অজয় রায়, বিশ্বজিৎ সিং, তারা কথা বলবেন। তো আপনারা এখানে যারা বাচ্চারা আছে, আমি আশা রাখি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক শুনে তারা আনন্দ পাবে। অন্যতম বক্তা অধ্যাপক অজয় রায় আলোচ্য বিষয়ের অবতারণা করে বলেন, প্রসঙ্গ ঋত্বিক সত্যজিৎ, অর্থাৎ ঋত্বিক এবং সত্যজিৎকে সংযুক্ত করে বিশ্ব চলচ্চিত্রের আঙ্গিনায় তাদের যে অবদান বা যেভাবে ভারতের বা বাংলা বা ভারতবর্ষের চলচ্চিত্রের পরিচিতিটা ঘটিয়েছেন, সেটাকে বিশ্লেষণ করে তুলে ধরার তো মূলত আমি ভাবছি সেইভাবেই, এবং সেইভাবেই একটা সামান্য প্রস্তুতি নিয়ে আমি এসেছি। তো এখানে আসার পরে আমি এখানে দেখলাম যে হয়তো সঙ্গীত পরিবেশনের জন্য অনেক ছোটরা রয়েছেন, এবং মনোজদেব বলছিলেন যে না, বিশ্বজিৎ দাসবোধে বলছিলেন যে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র আছে হীরক রাজার দেশে বা এইসব যারা বাচ্চারার ছবি, তার একটা হয়তো, কিন্তু আমি সেই দিক থেকে যাচ্ছি না, কারণ একটা আলোচনার একটা প্রস্তুতি তো থাকেই। বিশেষত যেটা বলতে চাইছি যে আমি একটা গত শতকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের যে আবির্ভাব এবং সেই আবির্ভাবের পরিপ্রেক্ষিতে তাদের প্রথম কর্মকাণ্ডই যেভাবে বিশ্ব চলচ্চিত্রে একটা জায়গা করে নিয়েছে, সেই জায়গার থেকে বিষয়টা দেখব। এই যে ধ্রুপদী চলচ্চিত্র, যেটা আর্ট ফিল্ম বা অন্য ধারার চলচ্চিত্র আমরা বলি, গত শতাব্দীতে সময়টা ছিল একটা বিশেষ উল্লেখযোগ্য সময়। সেই সময় আমরা দেখেছি যে সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, ইউরোপের নানা দেশ, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং এশিয়ার জাপান, উত্তর কোরিয়া, ইরান, ভারতবর্ষ প্রচুর ধ্রুপদী চলচ্চিত্রে সমৃদ্ধ সেই সময়টা, মানে গত শতাব্দী। সেই গত শতাব্দী যেটা 19 শতকে, তার ঠিক মাঝামাঝি সময় যে 50-এর দশক, সেই 50-এর দশক অর্থাৎ 1950 থেকে 1960-এর মধ্যে যে তিনজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমাদের দেশের, বাংলার চলচ্চিত্র নির্মাতা, যাদের বিশেষ চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্র নির্মাণের যে একটা নতুন ধারা সৃষ্টির মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের চলচ্চিত্র ক্ষেত্রে যে একটা বিপ্লব বা একটা নতুন ধারা সৃষ্টি করেছেন, এবং সেইভাবে ভারতবর্ষকে বিশ্বের সাথে পরিচিত করেছেন, তাদের মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এইবার আজকে যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিন, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, এই দুজনকে নিয়েই আমাদের আলোচনা। প্রাথমিকভাবে মৃণাল সেনের কথা বলবো না, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক সেই 50-এর দশকের থেকে যে শুরুটা, সেইটাকেই একটু ধরে আমি একটা আলোচনা করব। এবার সত্যজিৎ রায়ের ছবি, ঋত্বিক ঘটকের ছবি সম্বন্ধে দেশি বিদেশি অনেক সমালোচক বা চলচ্চিত্র বিশেষজ্ঞরা নানাভাবে বিশ্লেষণ করেছেন, মূল্যায়ন করেছেন, নানা দিক তুলে ধরেছেন। তো সেই দিকে যদি যেতে হয় তো অনেক কথা, বিদেশিও রয়েছেন, দেশীয় রয়েছেন। আমি কি এরকম যেটা ভেবেছি, আমি ভেবেছি এইভাবে যে ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়, তাদের যে মেধা, তাদের যে শিল্পী হিসাবে যে সত্তাটা, এবং সেইভাবে সত্যজিৎ রায়ের নির্মাণকে ঋত্বিক ঘটক কীভাবে দেখেছেন, আর ঋত্বিক ঘটকের নির্মাণকে সত্যজিৎ রায় কীভাবে দেখেছেন বা গুণগান বা মূল্যায়ন করেছেন, সেটা দিয়েই আমি 23 থেকে 25 এপ্রিল 3 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে হাইলাকান্দির ডিআরডিএ ভবন প্রাঙ্গণে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট এবং আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের ডিপিএম সৌমিত্র দে। তিনি বলেন, আমরা এই যে প্রোগ্রামটা করছি, আপনারা সবাই জানেন, প্রত্যেক বছর আমরা একটা নয় 3টা করে প্রত্যেক বছর আমরা মেলা করে থাকি। আমরা
ভোগালী মেলা, বহাগী মেলা, শারদীয় মেলা, এইরকম 3টা মেলা ডিস্ট্রিক্ট লেভেলে হয়। এবং বড় পর্যায়ের একটা মেলা হয় যেটা হলো সারস মেলা, আমাদের সেন্ট্রাল লেভেলে হয়, সেটা গুয়াহাটিতে। অনেক সময় অন্য অন্য বিভিন্ন ডিস্ট্রিক্টেও হয়, হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এটা এরকম সরস মেলা একটা হোস্ট করতে পারবে, আমি আশা রাখছি। সেটা ডিপেন্ড করে আমাদের ডিস্ট্রিক্টের ওন প্রোডাক্ট কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বড় ধরনের প্রোগ্রাম করতে পারবো। সেই প্রোগ্রামগুলো করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমাদের দিদিরা যারা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছেন সেই প্রোডাক্টকে বাজারজাত করতে, সেই প্রোডাক্টকে বেনিফিশিয়ারি থেকে কাস্টমার কিভাবে নিয়ে যাওয়া যায়, কাস্টমার অ্যাট্রাক্ট করতে আমরা এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়, যাতে করে আমাদের দিদিদের যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা এই প্রোডাক্ট বানাচ্ছেন, বিভিন্ন ধরনের আমাদের থলুয়া প্রোডাক্ট যেটা বলি আমরা, লোকাল সামগ্রী বানাচ্ছেন, সেটা কিভাবে আমরা বাজারজাত করতে পারি, সেটা কিভাবে আমরা কাস্টমারের অ্যাটেনশন ড্র করতে পারি, সেটার উপর লক্ষ্য রেখে আমরা এটা একটা বলা যায় বায়ার্স অ্যান্ড সেলার্স মিট হিসাবে আমরা এই 3 দিবসীয় প্রোগ্রামটা দেওয়া হয় আমাদের দিদিদেরকে। একটা সুযোগ সুবিধা, একটা প্ল্যাটফর্ম, যাতে করে ওরা একটা উৎসাহ পায়, সেই উৎসাহের মাধ্যমে ওরা আগন্তুক দিনে যখন গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের ফান্ড, যেমন উদ্যমিতা অভিযান থেকে পেয়েছে ওরা 10,000 টাকা করে, তারপর আমাদের রিভলভিং ফান্ড, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড বা ব্যাংকের থেকে যে লোনগুলো পাচ্ছে, ব্যক্তিগত লেভেলেও এখন লোন দেওয়া হচ্ছে, এই লোনগুলো কিভাবে সুচারুভাবে ওরা কাজে লাগাতে পারে, কাজে লাগিয়ে বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, সেই একটা লার্নিং প্ল্যাটফর্মও বলা যেতে পারে এই 3 দিবসীয় প্রোগ্রাম। সেই জন্য আমি সবাইকে, আমাদের যারা এসএইচজি মুভমেন্ট, এসএইচজি ফ্র্যাটার্নিটির মধ্যে জড়িত আছেন, এসএইচজি মুভমেন্টের সাথে জড়িত আছেন, সবাইকে একটা অনুরোধ করব, আপনারা প্রত্যেকে স্টল ভিজিট করবেন, প্রোডাক্টগুলো দেখবেন, হয়তো আপনি ওদের থেকে কিছু শিখতে পারেন, জিজ্ঞাসা করবেন। যখন আমরা আলোচনার মাধ্যমে অনেক জিনিস জানতে পারবো, সেই একটা 3 দিবসের ট্রেনিং, এই প্রোগ্রাম থেকে আমরা একটা ট্রেনিং হয়ে যাবে, একটা প্রশিক্ষণ হয়ে যাবে যে এই দিদি কিরকম করে আচারের প্যাকেজিং করছেন, আচারটা কিভাবে বানাচ্ছেন। আমাদের আরেকটা যদি স্টল ভিজিট করে দেখবো, ব্যাম্বো ক্রাফটের প্রোডাক্ট আছে, আমাদের কেইন প্রোডাক্ট আছে, কেইন এন্ড ব্যাম্বো প্রোডাক্ট আছে, আমাদের ওয়াটার হাইসিন্থের প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের হ্যান্ডলুম প্রোডাক্ট আছে, স্পাইসেস আছে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট এবং অয়েল, অন্যান্য বিভিন্ন ধরনের আমাদের সামগ্রী আছে। তো একজন আরেকজনের সাথে যখন আপনারা আলোচনা করবেন, জানতে পারবেন ওই দিদি কিভাবে করছেন কাজটা, সেটা থেকে আপনিও একটা লার্নিং হবে, আপনার একটা প্রশিক্ষণ। তার জন্য সবাই এই প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরাও চেষ্টা করছি, বিভিন্ন ওয়ার্কশপ রাখা হয়েছে আপনাদের প্রশিক্ষণের জন্য, আই ওপেনিংয়ের জন্য, লার্নিংয়ের জন্য। আমরা এই 3 দিবসীয় যে প্রোগ্রামটা চলবে তাতে আমরা বিভিন্ন ওয়ার্কশপ রেখেছি, পিএমএফএমইর উপরও রেখেছি, আমরা ক্লাস্টার কনস্টোরিয়ামের উপরও রেখেছি, তারপর কালচারাল প্রোগ্রাম থাকবে, যাতে করে এখানের যারা লোকাল যারা ইয়েরা আছেন, জনগণরা আছেন, ওরা আনন্দ নিতে পারে, উপভোগ করতে পারেন আমাদের কালচারাল প্রোগ্রামগুলো। তো কালচারাল প্রোগ্রামগুলো আমরা প্রত্যেক দিন বিকালবেলা একটা কালচারাল প্রোগ্রাম থাকবে। আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেক এসএইচজি দিদিদেরকে আহ্বান করছি, আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে, আমরা দেখেছি বিগত যেগুলো মেলা হয়েছে, আপনাদের দেখেছি আপনাদের পরিবারের লোকজন বা আপনাদের আশেপাশের লোকজনের মধ্যে অনেক, আমাদের গ্রামের মধ্যে অনেক প্রতিভা আছে। ওদেরকে বলুন আমাদের এখানে পার্টিসিপেট করতে। আমরা ডান্স কম্পিটিশন রাখা হয়েছে, রিসাইটেশন কম্পিটিশন রাখা হয়েছে। তো এইগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন। এবং আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে, কালকে পরশু চলবে। আপনারা আপনাদের আশেপাশের প্রত্যেককে বলবেন এই প্রোগ্রামে আসার জন্য, এই মেলাটাকে উপভোগ করার জন্য, যাতে করে আমাদের এসএইচজির প্রোডাক্টগুলো আরো বেশি করে একটা পাবলিসিটি পায় আর লোকের অ্যাটেনশন ড্র করতে পারে। মেলার উদ্বোধক জেলা পরিষদের সিইও রুথ লিয়ানথাং বলেন, But I want to request all the BPMs and everyone who's sitting here, I don't want the same repeated items every time we come here.
कुछ समथिंग नाइस, समथिंग इनोवेटिव, ये सब चाहिए मुझे. एंड फॉर दिस दे अलोन विल नॉट बी एबल टू डू इट. इसमें आप लोग सब जितना जो डाइस में everyone should pitch their ideas, give their ideas. उन लोगों को सिखाना है, train them कि इसको जितना products है और भी attractive हो, और भी मतलब ऐसे करना है कि लोग will want to buy it. ठीक है, नहीं तो इतना जो गवर्नमेंट इज गिविंग, इतना पैसा दे रहे हैं हम लोगों को, इट्स गोइंग इन क्रोर्स नाउ. ये सब कोई काम का नहीं होगा अगर आप लोग उन लोगों को नहीं सिखाएंगे. एंड रिक्वेस्ट करते हैं हमारा जितना SSG ग्रुप का यहाँ का कि आप लोग प्लीज कुछ कीजिए ताकि आपका सेल्स और बढ़ा सकेगा, एंड देन और थोड़ा फेमस पॉपुलर होने के लिए. ठीक है, सो बस इतना है. आई जस्ट वांट टू, ये जो मेला है 3 दिन का मेला है, आई लाइक टू फॉर्मली ओपन. थैंक यू. সারা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও বিধানসভা ভোটের গণনা প্রক্রিয়ার ব্রিফিং দিতে 2রা মে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী এক প্রেস মিটের আয়োজন করেন জেলা শাসকের কনফারেন্স হলে। এতে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, एक तो ये कि इलेक्शन कमीशन ऑफ इंडिया का एक नया गाइडलाइन है QR कोड स्कैनर को लेकर. तो काउंटिंग हॉल में जिनकी एंट्री होगी, ECI का एक सॉफ्टवेयर है, उसमें ऑलरेडी डिफाइन किया गया है कि किसको किसको एक्सेस मिलेगा. उस हिसाब से QR कोड आई कार्ड जनरेट होगा. वो आई कार्ड हम जिनको एक्सेस मिल रहा है हम सबको देंगे. और देन जो सेंट्रल पुलिस फोर्स रहेगी, सेंट्रल पुलिस फोर्स उसको रेगुलेट करेगी. तो QR कोड जिसका स्कैन होगा उसी को एंट्री मिलेगी. एंट्री के बारे में जैसा आप लोगों को पता है कि काउंटिंग हॉल के अंदर कैंडिडेट या फिर उनके इलेक्शन एजेंट, डेजिग्नेटेड ऑफिशियल्स और काउंटिंग एजेंट्स, इन्हीं को एंट्री अलाउड है. काउंटिंग एजेंट्स एक बार 7:30 बजे हम लोग विल क्लोज दी एंट्री. 7:30 बजे के बाद विल नॉट अलाउ. और जो एक बार अगर कोई बाहर चला गया तो देन इट विल बी डिफिकल्ट टू एंटर. क्योंकि एक बार अगर काउंटिंग प्रीमाइस में आ गए तो फिर प्रीमाइस नहीं छोड़ सकते अदर देन फ्यू अलाउड ऑफिशियल्स एंड कैंडिडेट्स. 3 लेयर सिक्योरिटी रहेगी. लेयर 1 काउंटिंग के बाहर, दूसरा प्रीमाइस में और तीसरा 100 मीटर में. मोबाइल फोन्स आर ओनली अलाउड टिल 100 meters. अदर देन दी डेजिग्नेटेड ऑफिशियल्स, मीडिया पीपल एंड कैंडिडेट्स. कैंडिडेट और इलेक्शन एजेंट. कैंडिडेट्स एंड फॉर द कैंडिडेट्स एंड देयर इलेक्शन एजेंट वी हैव मेड द कम्युनिकेशन रूम. उनको वहाँ तक मोबाइल फोन्स अलाउड है. मीडिया के लोगों को मीडिया रूम तक अलाउड है. और बाकी जो डेजिग्नेटेड ऑफिशियल्स हैं, इनको एंट्री का काम करना है या कोई डेटा एंट्री, तो उनके लिए अपने अपने डेजिग्नेटेड उनके मोबाइल पासेस हैं. बाकी किसी भी काउंटिंग एजेंट को, किसी भी तरह के किसी भी व्यक्ति को मोबाइल फोन 100 मीटर के अंदर लाना अलाउड नहीं है. मेरी सबसे रिक्वेस्ट है कि किसी भी तरह की अननेसेसरी रिक्वेस्ट और ये मतलब बार बार रिक्वेस्ट करना है, किसी भी तरह का ऐसा परसुएशन ना करें, क्योंकि एवरीथिंग इज एज पर द गाइडलाइंस ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया, सो विल नॉट बी एबल टू कंसीडर एनी सच रिक्वेस्ट. ट्रैफिक के बारे में अभी एसपी महोदय हैं, एसपी महोदय जानकारी दे देंगे. तीसरा ये है कि जो भी पोस्ट काउंटिंग जो भी प्रोसेसन्स वगैरह हैं उनका भी रेगुलेशंस है, सारे कैंडिडेट्स को ब्रीफ कर दिया गया है. सिंस द MCC एंड द 163 BNSS is still in force, उस हिसाब से विदाउट परमिशन कोई भी प्रोसेसन वी विल नॉट अलाउ. विद ड्यू परमिशन, विद डेजिग्नेटेड रूट हम लोग रेगुलेटेड वे में अलाउ करेंगे, सो दैट ट्रैफिक भी डिस्टर्ब ना हो, लॉ एंड ऑर्डर. শ্রোতা বন্ধুরা, আমরা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে. আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন. এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস. অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য.